নমস্কার, আমি প্লাবিতা। ট্যাঁশকুড়োর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন মৃগাঙ্ক চক্রবর্তীর লেখা গল্প কঙ্কালী। গল্পটি প্রকাশিত হয় বইচই পাবলিকেশন থেকে প্রকাশিত বই হরর স্পেশালে। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে কথক, অমিত, পাবলো সাহা এবং রুষা। শুরু হতে চলেছে মৃগাঙ্ক চক্রবর্তীর লেখা কঙ্কালী। গত 2 মাসে 7টা খুন, আর সবগুলো ক্ষেত্রেই মারার পর লাশটাকে দুমড়ে মুচড়ে রেখে দেওয়া হয়েছে। শরীর থেকে মাথাটাকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যদিও লাশের পাশেই পাওয়া গেছে মাথাটা। খুন খুন বলছি বটে, কিন্তু এভাবেও একটা সন্দেহ তো থেকেই যায়। বেশ চিন্তিত মুখে বলল অভি। আমি ওর পয়েন্টগুলো একটা খাতায় নোট করতে করতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা পুলিশ কিংবা বাদবাকি সংবাদ মাধ্যমগুলো কি বলছে? আর এখানেই তো খটকাটা। পরপর একই প্যাটার্নের এতগুলো লাশ পাওয়া গেছে, এটাকে আপাত দৃষ্টিতে দেখে খুন ভাবাটাই স্বাভাবিক, কিন্তু পুলিশের বক্তব্য এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। একটা মানুষের শরীরকে এইভাবে দুমড়ে মুচড়ে মারার মতো জোর বা ক্ষমতা কোন মানুষের থাকে? কোনো মানুষের থাকার কথা নয়। কোনো হিংস্র জন্তু জানোয়ার এই কাজটা করে থাকতে পারে বলে এটা পুলিশের বক্তব্য। আর ওই কি চিত্র সংবাদ দেখেছে, হ্যাঁ চিত্র সংবাদ নিউজ পেপারটা আছে না, হ্যাঁ ওরাও কিন্তু এই লজিকটাকে স্বীকৃতি দিয়েছে। এমনকি ওদের পেপারে তো এটা নিয়ে লেখালেখিও হয়ে গেছে কিছু। বাবা, আজকাল জন্তু জানোয়ারেরাও প্যাটার্ন ফলো করে সিরিয়াল কিলিং করছে নাকি? গল্প বানানোর একটা লিমিট থাকে। আমি একটু খোঁচা মেরেই অভিকে শোনালাম কথাটা। ঠিক এখানেই আমার খটকাটা। প্রত্যেকটা খুন একটা প্যাটার্ন অনুযায়ী হচ্ছে, আর সব ক্ষেত্রে একটা কমন ব্যাপার আছে। কীরকম? আমি একটু অন্যমনস্কভাবে জিজ্ঞাসা করি। সত্যি বলতে মাথাটা খুব ধরেছিল। তার উপর সারাদিনের খাটাখাটুনি, ঘড়িতে প্রায় 8টা মতো বাজে। এখন আর এসব নিয়ে আলোচনা করতে জাস্ট ভালো লাগছে না। অভির মধ্যে অবশ্য উৎসাহের কোনো ঘাটতি নেই। সে বেশ উৎসাহ নিয়েই আমার কথাটার উত্তর দিল। যে 7টা খুন হয়েছে ওরা সবাই ক্রিমিনাল, সবাই গুরুতর কোনো না কোনো ক্রাইমের সাথে যুক্ত। কি বলছো? এবার আমার টনক নড়ল। বললাম, ক্রিমিনালদের সিরিয়াল কিলিং? এ তো চোরের ওপর বাটপাড়ি। এক্স্যাক্টলি এখানেই আমার খটকাটা, যে এটা কোনো জন্তু জানোয়ারের কাজ হতেই পারে না। অভি আমার কথার সাথে তাল মিলিয়েই কথা বলে চলে। এবার একটু ব্যঙ্গ না করে পারলাম না। নিজের মনে মনেই কথাটা ভেবে বেশ হেসে উঠলাম। তবে তুমি যাই বলো অভি, বেশ জমজমাট ব্যাপার কিন্তু। লোকজন মনে হয় আজকাল ওই কমিক্স বইটই বেশি পড়ছে, নিজেদেরই সুপারহিরো ভাবছে। ক্রিমিনাল ধরে ধরে খুন করার তো হিড়ি কুটেছে দেখছি। আমার সাথে অভিও হেসে ওঠে। তারপর কি একটা চিন্তা করে বলে, আর তাছাড়া ভাবো, জন্তু জানোয়ার হলে মারার পর টেনে জঙ্গলের ভেতরে নিয়ে যেত লাশটাকে। এটা নিশ্চয়ই জানো তুমি যে সবকটা খুনি জঙ্গল, জংলা, ঝোপঝাড় মতো এই ধরনের এলাকাগুলোতেই হয়েছে, যেখানে লোকজন এমনিতেই খুব একটা যায় না। সেই ক্ষেত্রে জন্তু জানোয়ারের কাজ হলে ভেবে দেখো, পাশে জঙ্গল, ওরা কি মারার পর লাশটাকে জঙ্গল বা ঝোপের ভেতরে টেনে নিয়ে যেত না? কথাটা ঠিক। আচ্ছা, আর কোনো কমন পয়েন্ট কি আছে খুনগুলোর মধ্যে? আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম অভিকে। একটু ভেবে নিয়ে ও বলল, না, আর তো মনে পড়ছে না তেমন বিশেষ কিছু। ওয়েট, আরেকটা আছে। খুনগুলো যেখানে হয়েছে সব কটা খুনের আশেপাশে কোনো না কোনো মন্দির আছে। মন্দির? কিসের মন্দির? বিশেষ কোনো ঠাকুর দেবতার না, সবটাই পুরো মন্দির। মানে ধরো কোনোটার দেওয়াল পড়ে গেছে, তো কোনোটার আবার ছাদ ভাঙা। বললাম না, মানুষজন তেমন যায় না ওই দিকটায়। আর যে যে জায়গাগুলোতে খুন হয়েছে সেগুলো একটা আরেকটা থেকে কতটা দূরে আন্দাজ? বেশি দূর না। লাস্ট খুনটার লোকেশন আমাদের অফিস থেকে কত দূরে বলতে পারো? আরে বেশি না, ওই ধরো গাড়ি নিয়ে বেরোলে
মিনিট 10-15 মতো। শোনো, কাল তবে একবার বেরোনো যাক স্পটে। ঠিকঠাক মতো একটা বাইক জোগাড় করতে পারলে পরদিন পেপারের হেডলাইনে রাখবো ভাবছি খবরটাকে। আইডিয়াটা হঠাৎ করে মাথাতে আসায় অভিকে বললাম। অভিও দেখলাম একেবারেই রাজি হয়ে গেল। ঠিক করা হলো কাল অফিসে এসেই আমরা বেরিয়ে পড়ব লাস্ট খুনটা যেখানে হয়েছে সেই জায়গাটায়। আর কথা না বাড়িয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন প্রায় 9টা ছুঁই ছুঁই। অটো থেকে নেমে সরু গলি রাস্তা দিয়ে হাঁটছি। শীতের রাত, লোকজন এমনিতেই বেশ কম রাস্তাঘাটে। এদিক সেদিক 1-2 জায়গায় দেখলাম কিছু লোক স্ট্রিট লাইটের সামনে গোল করে দাঁড়িয়ে আগুন দাপাচ্ছে। দোকানিরা দোকানপাটের হাট বন্ধ করতে শুরু করেছে। দূরের কোনো ঝোপ থেকে ভেসে আসছে ঝিঝির ডাক। আশপাশটা ঘন কুয়াশার চাদরে ঢাকা। সেই কুয়াশা ভেদ করে আকাশের চাঁদটাকে ফ্যাকাশে মতো দেখাচ্ছে। জ্যাকেটের পকেটে হাত গুঁজে গুনগুন করে গান করতে করতে হাঁটছিলাম। হঠাৎ সামনের ঝোপটা নড়ে উঠতেই কেমন একটা থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর কিছুটা থেমে নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করলাম সাপটাপ হবে কিছু একটা। তারপর আবার গলি রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। কিছুটা এগোতেই আবার সামনের ঝোপটা নড়ে উঠল। এবার আর কোনো ভুল হলো না আমার। স্ট্রিট লাইটের আবছায় অন্ধকারে স্পষ্ট দেখলাম সামনের ঝোপটা থেকে উঁকি দিচ্ছে একটা বাচ্চা মেয়ে। একটু থেমে দেখব বলে এগিয়ে গেলাম। এই এলাকায় এমনিতেই 2 মাস যাবৎ এরকম নৃশংস খুন খারাপি হচ্ছে, সেখানে এত রাতে বাচ্চা মেয়েটা এইভাবে একা এই ঝোপের ধারে করছেটা কি? ঝোপের সামনে গিয়ে হাত দিয়ে ঝোপটা সরাতেই ভীষণ ভয়ে গুটিয়ে গিয়ে মুখটা ঢেকে ফেলল মেয়েটা। দেখলাম ওর সমস্ত মুখ রক্তে মাখামাখি। মাথার উস্কো খুস্কো চুলে ভর্তি কাদামাটি এখন শুকিয়ে গেছে। মাটি ভর্তি হাত দুটোতে কাঁচা রক্তের দাগ স্পষ্ট। গায়ে শত ছিন্ন একটা ফ্রক জাতীয় পোশাক। ভয় ভয় চোখে এক দৃষ্টিতে দেখছে আমাকে। কয়েকবার মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি, কোথায় থাকো, আর এভাবে রক্তারক্তি? দেখলাম কিছুই বলতে পারছে না ও। হয়তো ভয়ে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, কিংবা হয়তো আদতে বাংলা বোঝে না আর তাই আমার কথা কিচ্ছু বুঝতেই পারছে না, কিংবা আদৌ হয়তো কথাই বলতে পারে না মেয়েটা। একবার ভাবলাম কি লাভ এসব ব্যাপারে নাক গলিয়ে, যে ঝামেলা নিজের কাঁধে নেওয়া, কার না কার মেয়ে। তারপরই ওর করুণ মুখটার দিকে তাকিয়ে কিসের একটা অপরাধবোধ কাজ করলো এত রাতে মেয়েটাকে একলা এখানে ফেলে রাখতে। এছাড়া পুলিশ স্টেশনে নিয়ে গেলে ওরাও তো ওকে ফেলেই রাখবে ওখানে। সেখানে একা কিভাবে থাকবে এতটুকু মেয়েটা? এখানে আমি একাই থাকি। একটা রাতের জন্য বাচ্চা মেয়েটাকে নিয়ে গিয়ে থাকতে দিলে খুব একটা অসুবিধা হবে না। ব্যাগ থেকে ওয়াটার বটলটা বের করে মেয়েটার হাত মুখ ধুইয়ে দিলাম। তারপর ওকে সঙ্গে করে বাড়ির পথে হাঁটা দিলাম আবার। ফ্রিজে ভাত তরকারি রান্নাই ছিল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবারগুলো গরম করে সার্ভ করে দিলাম ওকে। মেয়েটা ভেতর ভেতর হয়তো এখনো ভীষণ ঘাবড়ে আছে। ওর চোখ মুখে সেই ছাপ স্পষ্ট। দেখলাম পুরো খাবারটা বেশ তৃপ্তি করে খেল। আর একটু ভাত লাগবে নাকি জিজ্ঞাসা করতে করুণভাবে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আর একটু ভাত বেড়ে দিলাম ওর পাতে, সেটুকুও বেশ তৃপ্তি করে খেল মেয়েটা। ডিনার সেরে আমার বন্ধু রজতকে একটা ফোন করলাম। হ্যালো, হ্যাঁ রজত, শোন না, রজত আছে চাইল্ড কেয়ারে। ওরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অসহায় বাচ্চাদের উদ্ধার করে হোমে তুলে দেয়। তারপর কোনো ফ্যামিলি ওই বাচ্চাদের কাউকে অ্যাডপ্ট করতে চাইলে সেটাও ওদের মারফতই হয়। জানলাম রজত আউট অফ স্টেশন, ফিরতে পরশু রাত হবে। সব কাগজপত্র কমপ্লিট করা, হোমের সাথে যোগাযোগ করা, মোটামুটি 4-5 দিন লেগে যাবে ওদের। এই কদিন মেয়েটাকে আমার বাড়িতেই রাখতে বলল। এই হয়েছে সমস্যা। আমি সকালে অফিস বেরিয়ে যাই আর বাড়ি ঢুকতে ঢুকতে একরকম রাত হয়ে যায়। এতটা সময় মেয়েটা থাকবেটা কোথায়? শেষমেশ সেটাও একটা উপায় বার করা গেল। ঠিক করলাম অফিসে যাওয়ার টাইমে ওকে পাশের বাড়ির শ্যামলী কাকিমাদের কাছে রেখে যাব। কাকিমারা শুধু হাজব্যান্ড আর ওয়াইফ দুজন থাকেন। এক মেয়ে ছিল, তার বিয়ে হওয়ার পর সে এখন বাইরে থাকে। ওদের সাথে একবার কথা বলে নিলে মনে হয় না ওরা আপত্তি করবে।
কিরে, নিজের পাড়ায় কি চলছে কোনো খোঁজ খবর রাখিস না নাকি? সকালে অমিতের ফোনেই ঘুমটা ভাঙল। এমনিতে কাল সব গুছিয়ে শুতে শুতে প্রায় 1টা বেজে গিয়েছিল। ঘুম জড়ানো গলায় কিছুটা বিরক্তি নিয়েই বললাম, সাত সকালে হেয়ালি মারাস না তো, কি হয়েছে? আরে পরের খুনটা তোদের পাড়ায় হয়েছে গতকাল রাতে। হোয়াট? ইয়েস বস, সেই এক প্যাটার্ন। মাথাটাকে বডি থেকে টেনে ছিঁড়ে লাশটাকে দুমড়ে মুচড়ে দিয়েছে। মাই গড, সিরিয়াসলি আমি কিছু জানি না। এই তো জাস্ট ঘুম থেকে উঠলাম। ওয়েট তুই রাখ, আমি দেখছি। অমিত আমার সঙ্গে এই খবরের কাগজের অফিসে কাজ করে, অনেক দিনের আলাপ। তুই তো কারি সম্পর্ক ওর সাথে। ঘড়িতে তখন প্রায় 7:30। কাল ওই বাচ্চা মেয়েটাকে ড্রয়িং রুমে খাটিয়া পেতে বিছানা করে দিয়েছি। ও ওখানেই ঘুমিয়েছে রাতে। বসার ঘরে একবার উঁকি দিয়ে দেখলাম এখনো অঘরে ঘুমোচ্ছে। মুখটার দিকে তাকিয়ে কেমন একটা মায়া হলো আমার। কাল রাতে ওর সাথে একটু মেলামেশা করার চেষ্টা করেছিলাম, কিন্তু লাভ সেরকম কিছুই হয়নি। মেয়েটা আদতেই বোবা, মাঝে মধ্যে একটু গোঙানির মতো শব্দ করে মুখ দিয়ে, যদিও এখন আর আগের মতো ভয়টা পাচ্ছে না। তবু বেশ চুপচাপ আছে। নতুন জায়গা, নতুন মানুষ, এটা খুব স্বাভাবিক। তার উপর কাল রাতে ওকে যেভাবে পেয়েছি, এটুকু আমি নিশ্চিত যে ওর ওপর দিয়ে অনেক ঝড় গেছে। ওভাবে রক্তাক্ত অবস্থায় ওকে পেলাম। খুনটা যদিও দেখে থাকে কোনোভাবে, হতেও পারে। ও উঠলে ওকে জিজ্ঞেস করা যেত, কিন্তু যেভাবে ঘুমোচ্ছে ডাকতে কেমন বাঁধল। বরং খুনের জায়গাটা এই ফাঁকে একবার দেখে আসা যাক। চটজলদি ফ্রেশ হয়ে গেটটা বাইরে থেকে তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের পাড়ার পূব দিকটায় চেতলা দিঘি নামে একটা পানা পুকুর আছে। ছোটবেলায় শুনেছিলাম আগে নাকি এখানে খুব ভালো মাছ পাওয়া যেত। এখন এদিকটায় ভদ্রলোক বিশেষ কেউ আসে না। রাত বাড়লে বাজে আড্ডা বসে, মদ জুয়া নোংরামি চলে। চেতলা দিঘির পাশে একটা মাঠ মতন আছে। অবশ্য মাঠ বললে ভুল বলা হবে, ওটা আসলে ঝোপ জঙ্গলে ঢাকা একটা পতিত জমি গোছের। কাদের জমি সেসব জানি না। পাশেই একটা পুরো মন্দিরও আছে। কিসের মন্দির তাও জানা নেই। ছোট থেকে এইরকম দেখে আসছি জায়গাটা। মন্দিরের ছাদ ফাটা, ইটের দেওয়ালের ফাটল দিয়ে শিকড় সমেত কাঁচ বেরিয়ে এসেছে। মন্দিরটার দরজার মুখে বন তুলসী জংলা ঝোপঝাড় জমা হয়েছে। তাছাড়া সাপখোপের ভয় তো আছেই। লাশটা ঠিক মন্দিরের সামনেই পড়ে আছে। কাল অভি যেরকম বলেছিল ঠিক সেই রকম। এত নৃশংসভাবে কোনো মানুষ কাউকে মারতে পারে? অমানবিক জোর না থাকলে এভাবে মারা সম্ভব নয়। পুলিশ বা বাদবাকি কিছু সংবাদ মাধ্যমের কেন মনে হয়েছে এটা জন্তু জানোয়ারের কাজ, সেটা বুঝতে এখন কোনো অসুবিধে হচ্ছে না। লাশটাকে ঘিরে বেশ ভিড় জমেছে। পুলিশও এসেছে। আমি এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিয়ে একজন পুলিশ কর্মীকে জিজ্ঞাসা করলাম, কার লাশ খবর পাওয়া গেছে? পুলিশের লোকটা ব্যস্ততার মধ্যেও বেশ গুছিয়ে উত্তর দিল, হ্যাঁ, ছোটেলাল, দাগি আসামি, গত মাসে জেল থেকে ছাড়া পেয়েছিল। এসব খুন তো বেশিরভাগই ওই গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা ব্যক্তিগত ঝামেলা থেকে হয়। প্যাটার্নটা আবার আগের 7টা খুনের সাথেও মিলে যাচ্ছে। এখন তদন্ত করে দেখা হচ্ছে পুরোটা। ইতিমধ্যেই বেশ ভিড় জমেছে। তদন্ত, লাশটাকে সরানো, ভিড় সামলানো সমস্তটাই পুলিশদের একা হাতে সামলাতে হচ্ছে। তাই আমিও আর কথা বাড়ালাম না। মোবাইল ক্যামেরা বের করে জায়গাটার কয়েকটা স্ন্যাপ নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে গেট খুলতে গিয়ে দেখি বাচ্চা মেয়েটা সামনের বাগানে দাঁড়িয়ে গোলাপ গাছগুলোকে করুণ চোখে দেখছে। মায়া হলো ওকে দেখে। হয়তো কাঁটা আছে দেখে হাত দিতে ভয় পাচ্ছে কাছে। আমি এগিয়ে এসে দুটো গোলাপ ছিঁড়ে ওর হাতে দিয়ে একগাল হেসে জিজ্ঞাসা করলাম, ঘুম হয়েছে? মেয়েটা গোলাপ দুটো আমার হাত থেকে নিয়ে চোখ তুলে আমার দিকে তাকালো। তারপর আস্তে আস্তে ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলল। আমার এমনিতে লেট হয়ে গেছিল। তাড়াতাড়ি রেডি হয়ে চটজলদি একটু ম্যাগি সেদ্ধ করে ওকে খেতে দিলাম। আমিও খেলাম। বেরোনোর সময় পাশের বাড়ির শ্যামলী কাকিমার কাছে মেয়েটাকে রেখে অফিসে রওনা হলাম। যেতে যেতে ভাবলাম অফিস ফিরতি ওর জন্য কিছু জামা কাপড় আর ওষুধপত্র কিনে আনতে হবে। অভি গেছিল জিপের সাথে কথা বলতে, তাই ওর অফিস ঢুকতে একটু দেরি হলো। এসেই আমাকে বলল, বেরোনো যাক। কত নেবে বলছে?
দেখো, সব কটা স্পট আশেপাশেই, একটা আরেকটার থেকে বেশি দূরে না, আর অফিসে বিশেষ কাজও নেই। তাই যদি আমরা এক এক করে সব কটা স্পটে একবার করে ঢু মারি, মানে নিউজ পেপারের জন্য ভালো কিছু বাইটও পাওয়া যাবে, আর তাছাড়া অনেক দিন আউটিং হয় না। চেতলার ওখানে একটা ধাবা আছে, ফেরার টাইমে ওখানেই লাঞ্চ করে নেব না হয়, কী বল? শেষ কথাটা বলে একগাল দুষ্টুমি মেশানো হাসি হেসে ফেলল অভি। ওর এই বাচ্চা মোটাই আমার বেশ ভালো লাগে। ছেলেটার মধ্যে কোনো প্যাঁচ পলিটিক্স নেই। এক যাত্রায় পৃথক ফল হয়ে লাভ নেই, তাই আমিও রাজি হয়ে গেলাম অগত্যা। ভাবলাম অমিতকেও সাথে নেব, ভালো জমবে। অমিত অফিসে ঢুকতেই সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। বেদকারা, পুটুলিডাঙ্গা, খাজুরিয়া এক এক করে সব কটা খুনের জায়গা ঘুরে এলাম। জানলাম সব জায়গাতেই খুনের প্যাটার্ন একেবারে এক। লাশ পাওয়া গেছে কোনো না কোনো পোড়ো মন্দিরের সামনে পড়ে থাকতে। 7-7জনই দাগি আসামি। কেউ নারী পাচারের সঙ্গে যুক্ত ছিল, তো কেউ দাগি খুনি, কারো ওপর আবার কিডন্যাপিংয়ের কেস। এই এলাকাগুলোতে রটে গেছে এটা নাকি কোনো ভূতের কাজ। পাড়াগাঁ চত্বরে এটাই হয়। ব্যাখ্যার বাইরে যে কোনো জিনিসকে বরাবরই মানুষ ভৌতিক আখ্যা দিতে ভালোবাসে। আচ্ছা অভি, কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে কি লাশগুলো থেকে? জন্তু জানোয়ার হলেও নখের বা থাবার দাগ, সেটা ম্যাচ করেও তো কিছু সিদ্ধান্তে আসা যায়। না 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 না, এটা আরেকটা অদ্ভুত ব্যাপার জানো। মানে ফরেন্সিক থেকে পরীক্ষা করে দেখেছে, কোনো লাশের গায়ে কোনো আঙুলের ছাপ বা থাবার দাগ পাওয়া যায়নি। অমিত ব্যাপারটা শুনে নিজের মনেই চিন্তিত হয়ে বলল, অদ্ভুত ব্যাপার তো। সব কারণেই ভুতুড়ে ব্যাপার বলে রটাচ্ছে এলাকার লোকজন। মৃগাঙ্ক, আমরা বোধহয় আটকাতে পারবো না। আমি সায় দিলাম ওর কথায়। ফেরার পথে 8 ঘন্টার জন্য চেতলা। ওখানে একটা ধাবায় নেমেছিলাম লাঞ্চ করতে। নিরিবিলি জায়গায় ছিমছাম ধাবাটা। কাউন্টারে বসে আছেন ভারী চেহারার এক ভদ্রলোক। ভাত আর মুরগির ঝোল, খাওয়াটা বেশ হলো। টাকা মিটিয়ে ফেরার সময় এই কথা সে কথাই কাউন্টারের ভদ্রলোকটির কাছে আরও কিছু তথ্য পাওয়া গেল। ভদ্রলোক বললেন, এই এলাকায় একটা ছোকরা থাকে, আন্টু পাগলা বলেই ডাকি আমরা। একে তো মাথা খারাপ, তার উপর পেট পর্যন্ত নেশা করে রাত দিন পড়ে থাকে। ও নাকি একদিন দেখেছে একটা কুচকুচে কালো ছায়া মতো কি একটা ধীরে ধীরে লম্বা হতে হতে বিশাল আকার ধারণ করে একটা লোককে নিমেষে দুহাতে দুমড়ে মুচড়ে মেরে ফেলল। তারপর নাকি আবার আগের মতোই ছোট হয়ে গিয়ে খুব তাড়াতাড়ি পালিয়ে পাশের ঝোপের ভিতর ভ্যানিশ হয়ে গেছিল। যদিও আন্টুর একটা কথাও আমরা বিশ্বাস করিনি, মদের নেশায় কি দেখতে কি দেখে গল্প ফেঁদেছে কে জানে। ধাবা থেকে বেরোতে বেরোতে অমিত বলল, ব্যাপারটা বুঝলি? গল্পের গরু তাল গাছে চাপতে শুরু করেছে। কি করে এত জোর দিয়ে বলছিস যে পুরোটাই ঢপ? দেখ ভাই, মদের নেশা কেউ অত ডিটেলসে দেখে না, আর দেখলেও নেশা কেটে গেলে অতটা বিস্তারিত বর্ণনা করতে পারে না। আর দেখ, একজনের মুখ থেকে শোনা গল্প যখন আর একজন অন্য কাউকে শোনায়, তখন এতটা উত্তেজিত থাকে ভিতর ভিতর যে অতটা বিস্তারিতভাবে ঘটনার বর্ণনা করতে পারে না। কিন্তু এই ধাবার মালিক দেখছি ডিটেলসে সব বর্ণনা করলেন, যেন আন্টু নয়, জায়গাটায় খোদ উনি ছিলেন। এখানে নিশ্চয়ই আঁচ করতে পারছিস, সেই ধাবার মালিকও ঘটনাটা আমাদের বলতে গিয়ে কিছুটা জল মিশিয়ে রং চড়িয়ে শুনিয়েছে। অমিতের এতটা নিখুঁত যুক্তির পর আর কোনো কথা সত্যিই খাটে না। তবে সম্পূর্ণ সত্যিটা সামনে আসা না পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। ঘড়িতে এখন বিকেল 4টে প্রায়। দুপাশে জঙ্গল, তার মাঝের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটে চলল আমাদের জিপটা। শোনো, তোমাকে আমি রুষা বলে ডাকবো, পছন্দ হয়েছে নামটা? মেয়েটা হালকা হেসে মাথা নাড়ায়। কি সরল একটা হাসি। আজকাল মানুষ নির্মিত হাসি হাসতে যেন ভুলেই গেছে। অফিস থেকে ফেরার সময় রুষার জন্য কিছু জামা কাপড় আর খাবার কিনে এনেছি। এখানে আমি একা থাকি, সব কিছুই ছন্নছাড়া। এই পরিবেশে ওর খাপ খাইয়ে চলাটা বেশ চাপের। যদিও আর 3-4 দিনের ব্যাপার। চাইল্ড কেয়ার থেকে রজতরা এসে রুষাকে নিয়ে গিয়ে কোনো একটা হোমের হাতে তুলে দেবে। রাত তখন কটা বাজে খেয়াল নেই। জল খেতে উঠেছিলাম। হঠাৎ পাশের বসার ঘরটা থেকে
খুটখাট একটা আওয়াজ পেয়ে কান খাড়া করি। কিসের আওয়াজ? হয়তো ইঁদুর বা ব্যাঙ। বিশেষ পাত্তা না দিয়ে সবে বিছানায় এসে শুয়েছি, আবার পেলাম আওয়াজটা। পাশাপাশি একটা পায়ের আওয়াজ, যেন সিমেন্টের মেঝের উপর দিয়ে খুব দ্রুত কেউ হেঁটে চলে গেল। এত রাতে কিসের আওয়াজ? আর ও ঘরে তো রুষা ঘুমায়। আমি একটা হাঁক দিলাম বিছানা থেকে, রুষা নাকি? রুষা, তুমি ওখানে? পায়ের আওয়াজটার সাথে সাথে বন্ধ হয়ে গেল। অবশ্য সেরকম কিছু হলে রুষাকে বলা আছে যে রাতে ভয় লাগলে দরজায় শব্দ করতে। আমার ঘুম এমনিতেই পাতলা, ওতেই আমি টের পেয়ে যাব। একবার ভেবেছিলাম উঠে গিয়ে দেখি, কিন্তু সত্যি বলতে শীতের রাতে লেপের নিচ থেকে আবার উঠার ইচ্ছে করল না। পরদিন সকালে চা খেতে খেতে রুষাকে জিজ্ঞাসা করলাম, কাল রাতে কোনো আওয়াজ পেয়েছিলে? তোমার ঘরের দিকটা থেকে আসছিল। দেখলাম ও বেচারি কিছুই জানে না। বেশ একটা সরল মুখে আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না করল। আমিও আর কথা বাড়ালাম না। সকালে পেপারওয়ালা কাগজ দিয়ে গেছে। আমাদের গতকালের বাইকটাই আজকে পেপারে হেডলাইন গেছে, সাথে নিচে স্পটে তোলা ছবি। সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম। একটা ব্যাপারে কিছুতেই সুরাহা হচ্ছে না অমিত। মানুষগুলোকে দুমড়ে মুচড়ে মারলেও তো অন্ততপক্ষে একটা হাতের ছাপ বা কিছু পাওয়া যাবে। কিছুই নেই, এটা কি করে সম্ভব? কফি কাপে চুমুক দিতে দিতে আমি প্রশ্নটা করলাম অমিতকে। অফিসে বিশেষ কেউ এখনো আসেনি। আমি আর অমিত আড্ডা দিচ্ছিলাম ডেস্কে বসে। সেটাই ব্যাপার। শুধু তাই না, সমস্যাটা তো মিটছেই না। উল্টে আশপাশের এলাকাগুলোতে আজগুবি সব গল্প উঠতে শুরু করেছে। এটা আরও মারাত্মক, কারণ একটা সময় এই গুজবগুলো সত্যিটাকে ঢেকে দেবে, আর তখন আমাদের নিউজ কালেক্ট করতে আরও চাপ হবে। আমাদের আলোচনা চলছিল, ঠিক সেই সময় পল্লবী আর অভি এসে ঢুকলো। লেটেস্ট নিউজটা পেয়েছো? পামতলায় আমবাগানটা পার করেই বাগদি বাড়ির পুরনো মন্দিরটা আছে না, ওখানে আর একটা খুন। সাইড থেকে একটা চেয়ার টেনে বসতে বসতে পল্লবী আমাদের উদ্দেশ্যে বলল কথাটা। সেই এক প্যাটার্ন, সেম, সব এক। নয়াবস্তির ওখানে বাড়ি লোকটার। বছর দেড়েক আগে একটা কলেজ স্টুডেন্টকে কিডন্যাপ করে, তারপর রেপ করে খুন। স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল। তাছাড়া ভিকটিমের ফ্যামিলিকেও নাকি ওই সময় নানাভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছিল। লোকটা ছাড়া পেয়ে যায় বেসিক্যালি। সব বুঝলাম, কিন্তু নয়াবস্তি থেকে পামতলা তো অনেকটা দূর। নয়াবস্তির লোকটাকে পামতলায় এনে খুন করলো কেন কে জানে। তবে লোকটার স্ত্রীর বক্তব্য, তার স্বামীকে মাঝরাতে কে নাকি ডাকতে এসেছিল। লোকটা ওর স্ত্রীকে ঘরে থাকতে বলে বেরিয়ে যায়। গলার আওয়াজ, চেনা কেউ নয়। এছাড়া অনেকে অনেক দরকারে আসতো নাকি ওর কাছে, তাই বিশেষ পাত্তা দেয়নি লোকটার স্ত্রী। ঘর থেকে বাইরে কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজও পায়নি বলল। এছাড়া ওর স্বামী নাকি মাঝে মধ্যেই রাত বেরাতে এভাবে বেরিয়ে পড়তো, তাই বিশেষ আমলও দেয়নি বউটা। কিছুক্ষণ অপেক্ষা করে ঘুমিয়ে গেছিল। আজ সকালে লোকটার লাশ দুজন দেখে বাড়িতে খবর দেয়। এরকম গুণধর লোকের আবার বউও আছে, ভাবা যায়। দেখো, ব্যাপারটা হলো অত রাতে লোকটাকে কে ডাকতে এসেছিল? চেনা কেউ, নিশ্চয়ই চেনা কেউ। দেখো, চেনা না হলে তার সঙ্গে সে নয়াবস্তি থেকে বামতলা যাবেই বা কেন এত রাতে? এমন বেপরোয়া লোককে কেউ ব্ল্যাকমেল করার রিস্ক নেবে না। আমি তাই ধরেই নিচ্ছি যে ডাকতে এসেছিল সে ওই লোকটার চেনা এবং তাকে বিশ্বাসও করত। অভি পরপর বেশ যুক্তি দিয়ে সাজিয়ে ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করলো আমাদের। আমরা দুজনেই ওর কথায় সায় দিলাম। অভির কথার রেশ ধরে অমিত শেষে বলল, ঠিকই বলেছিস। আমার মনে হয় একবার পুলিশ স্টেশনে যাওয়া দরকার। পামতলা পুলিশ স্টেশনে একবার খোঁজ নিতে হবে কয়েকটা বিষয়। আমার মাথায় অবশ্য একটা অন্য কথা ঘুরছিল। অভিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, খুনগুলো যে কটা জায়গায় হয়েছে সেই লোকেশনগুলোর মধ্যে কি কোনো কানেকশন আছে, মানে কোনো প্যাটার্ন? না 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 না, জায়গাগুলো সব র্যান্ডাম, কোনো মিল নেই একটার সাথে আরেকটার। আমি মাথা নাড়িয়ে চুপ করে গেলাম। অমিত থানায় যাবে বলে উঠে দাঁড়ালো। আমিও পরদিনের খবরগুলো লিস্ট করে পরপর সাজাতে ব্যস্ত হয়ে পড়লাম। শোন, থানায় গিয়েছিলাম।
লাশগুলোর কিছু ক্লোজ ফটোগ্রাফ আর ওই দিনের স্পটের কিছু ফটো পেয়েছি, তোকে মেল করেছি। অভি ঠিকই বলেছিল, কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি ডেড বডি থেকে। তবে একটা নতুন তথ্য পেলাম, সেটা কিন্তু আগে কেউ মেনশন করেনি। কি সেটা? প্রত্যেকটা লাশের দেহে নখের আঁচড় দিয়ে কিছু বাংলা অক্ষর খোদাই করা। এটা তো আগে কোনো সংবাদ মাধ্যম বা পুলিশ রিপোর্টে বলা হয়নি। আসলে পুলিশের লোকেরাও ভীষণ রকম কনফিউজড হয়ে আছে এই সিরিয়াল খুনগুলো নিয়ে। বাই দ্য ওয়ে, অক্ষরগুলো কি কি? তুই ফটোগ্রাফগুলো দেখ, সব ইনফরমেশন পেয়ে যাবি ওখানে। কিন্তু এটা একটু সিনেম্যাটিক হয়ে গেল না এবার? বাংলা অক্ষর খোদাই করা লাশের বডিতে, এটা সত্যি হয়েছে নাকি পাতানো গল্প? কারণ দেখ, একটা জিনিস পরপর হতে থাকলে এসব নিয়ে অনেক বিকৃত মিথ্যে রটে যায়। দেখ, সিরিয়াল কিলিংয়ে প্যাটার্ন একটা গুরুত্বপূর্ণ জিনিস। জোডিয়াক বল বা স্টোনম্যান সব ক্ষেত্রেই খুনি কিছু না কিছু চিহ্ন ছেড়ে যেত, এটা বোঝানোর জন্য যে খুনটা তারই করা। বাবা, খুনের উপর আবার ট্রেডমার্ক? সে তুই যা খুশি ভাব। শোন, আমি খেতে বসবো এবার, তুই মেল চেক করে নিস, কাল অফিসে কথা হচ্ছে। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। অমিত ফোনে আমাকে জানালো সমস্তটা। আমি ফোন রেখে ব্যাগ থেকে ল্যাপটপটা বার করলাম। রুষাকে আজকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। ল্যাপটপটা খুলে ছবিগুলো এক এক করে বড় করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। কি নৃশংসভাবে খুনগুলো করেছে। দুমড়ে মুচড়ে দেওয়া শরীর, মাথাটা টেনে ছেঁড়া হয়েছে, রক্তে একাকার। কোথাও কোথাও মাংস কুবলে নিয়েছে। সত্যিই কি এটা মানুষের কাজ নাকি জানোয়ারের? আর এভাবেই কেউ কাউকে মারতে পারে? দেখে কেমন গাটা গুলিয়ে গেল আমার। অমিত বলছিল লাশগুলোর দেহের নখের আঁচড় দিয়ে বাংলা কিছু অক্ষর খোদাই করা আছে। ফটোগুলো বড় করে দেখতেই চোখে পড়ল। একটা ডায়েরি বের করে নোট করা শুরু করলাম। আর নোট করা যখন শেষ হলো, তখন রীতিমতো আমার মাথা ঝিমঝিম করছে একটা চাপা উত্তেজনায়। প্রত্যেকটা লাশেই ঘুরে ফিরে 4টে বাংলা অক্ষর খোদাই করা আছে। 2টো ক, একটা ও আর একটা লি, এছাড়া একটা আকার। প্রত্যেকটা অক্ষর নখের বেশ গভীর আঁচড় দিয়ে খোদাই করে লেখা। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য হতে পারে, অথচ এটা কিভাবে সংবাদ মাধ্যমগুলোর নজর এড়িয়ে গেল? অক্ষরগুলো এপাশ ওপাশ করে পরপর বসিয়ে শব্দ বানানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কোনো অর্থপূর্ণ শব্দ বানাতে পারলাম না। ঘড়িতে দেখলাম প্রায় 1:30। খুব খুব ঘুম পাচ্ছিল, শুয়ে পড়লাম। তখন বোধহয় প্রায় ভোর হতে চলেছে। একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। এই শব্দটা আমি চিনি, কাল ঠিক এরকমই একটা শব্দ আমি শুনেছিলাম বসার ঘরের ওদিকটা থেকে। তারপর ঠিক কালকের মতো দ্রুত দৌড়ে যাওয়ার একটা পায়ের শব্দ। উঠে বসলাম। হচ্ছেটা কি? দেখলাম রুষার ঘর অন্ধকার। ও উঠলে নিশ্চয়ই লাইট জ্বালাবে, কিন্তু লেপ ছেড়ে উঠে দাঁড়ালাম। সজাগভাবে পা টিপে টিপে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলাম। মাঝের দরজাটা বন্ধ থাকে না, ভেজানো থাকে। আস্তে করে দরজা খুলে উঁকি দিলাম বসার ঘরে। দেখলাম খাটিয়ার উপর কম্বল মুড়িয়ে অঘরে ঘুমোচ্ছে ছোট্ট রুষা। জানলা দিয়ে বাইরের স্ট্রিট লাইটের আবছা আলো এসে পড়েছে ওর মুখে। রুষার মুখের গড়নে একটা অদ্ভুত সারল্য আছে। অবশ্য সব শিশুদের মধ্যেই তা থাকে। আমি আস্তে করে দরজা ভেজিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়লাম। সকালে ঘুম ভাঙল রজতের ফোনে। শোন মৃগাঙ্ক, সব কাগজপত্র রেডি। এদিকের একটা হোমের সাথেও কথা হয়েছে। পরশু তোর বাড়ি থেকে ওই বাচ্চা মেয়েটাকে আমরা নিয়ে আসবো। তুই একটু বাড়ি থাকিস ওই দিন। আচ্ছা বলে ফোন রেখে দিলাম। মনে মনে একটা শান্তি হচ্ছিল। রুষা একটা আস্তানা পাবে, একটা পাকাপোক্ত ছাদ পাবে মাথার নিচে। কত মানুষ তো মাথার নিচে একটা ছাদের আশায় সারা জীবন ঘুরে বেড়ায়। পাশাপাশি একটা চাপা কষ্টও হচ্ছিল ওর জন্য। সত্যি এ কদিনে অনেকটা জায়গা তৈরি করে নিয়েছে ও মনের মধ্যে। এসব মাথাতে চলছিল, আর একটা চাপা মন খারাপ মনে বাসা বাঁধছিল আমার।
ব্রেকফাস্ট তৈরি। রুষা। কিছুক্ষণ পর ধীরে ধীরে পাটা টেনে হাঁটতে হাঁটতে ব্রেকফাস্ট টেবিলে এসে বসলো রুষা। কিরে, পায়ে কি হয়েছে? ও প্রথমে একটু ইতস্তত করছিল। আমি জোর করে ওর পাটা টেনে নিয়ে দেখি গোড়ালির ঠিক ওপর দিয়ে একটা কাটা দাগ, অল্প অল্প কাঁচা রক্ত লেগে আছে এখনো জায়গাটায়। আশ্চর্য, কাল তো দেখিনি কাটা দাগটা। এমনকি কালও স্বাভাবিকভাবেই হাঁটাচলা করছিল। আমি জিজ্ঞেস করলাম, প্রথমে কিছুই বলছিল না। আমি একটু জোর করাতে হাতের ইশারায় বাগানের দিকে দেখালো। ওকে সাথে নিয়ে বাগানে এলাম। রুষা গোলাপ গাছগুলোর দিকে ইশারা করে দেখাচ্ছিল। এবার বুঝলাম ওই গোলাপ গাছগুলো ওর খুব পছন্দের। মাঝে মধ্যেই দেখেছি গাছগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে ও ফুলগুলো দেখে। সকালে যখন আমি ঘুমোচ্ছিলাম তখনই বুঝি বেচারি বাগানে এসেছিল, আর গোলাপের কাটার খোঁচা লেগে কিংবা শুকনো কোনো ডাল দিয়ে কেটে গেছে। ডেটল লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম ওর পায়ে। রুষাকে শ্যামলী কাকিমাদের বাসায় রেখে অফিসে বেরিয়ে কি একটা ব্যাপারে যেন একটু খটকা লাগছিল, কিন্তু ঠিক মনে করতে পারছিলাম না। সারাদিন অফিসে কাজ করলাম, মিটিং ছিল একটা, সব গুছিয়ে নিতে নিতে বিকেল গড়িয়ে সন্ধে প্রায়। কিন্তু খটকাটা মাথায় চলছিল। কি একটা হিসেব যেন মেলাতে পারছিলাম না। কি যেন একটা মনে হচ্ছিল ঠিক নেই, ঠিক হয়নি, কিন্তু সেটা যে কি তা মাথাতেই আসছিল না। অগত্যা হাল ছেড়ে দিলাম। যখন মনে আসার হয়তো তখন আপনা থেকেই আসবে। আজকে 7টার মধ্যে কাজ মিটে গেছিল। অফিস থেকে বেরোচ্ছি, হঠাৎ পিয়ন এসে একটা খাম দিয়ে বলল, সুবীরবাবু আপনাকে এই খামখানা আপনার লকারে রাখতে বলেছে। খামটা হাতে নিয়ে সবে লকারটা খুলেছি, হঠাৎ বিদ্যুৎ বেগে মাথায় চলে এলো খটকার বিষয়টা। এতক্ষণ যে ব্যাপারটা মনে আসছিল না, সেটা আরও আগেই আমার বোঝা উচিত ছিল, কিন্তু টেনশনের সময় যুক্তি কাজ করে না। মনে পড়ল রুষা বলেছিল সকালে বাগানে ফুল গাছ দেখতে গিয়ে খোঁচা লেগে ওর পা কেটে গেছে, কিন্তু আমি তো গেটে তালা লাগিয়ে শুই, আর চাবি থাকে আমার শোয়ার ঘরে বালিশের পাশে। আমার স্পষ্ট মনে আছে যে আজকে আমি রুষার পরে ঘুম থেকে উঠেছি, আর তারপর গেটের তালা খুলেছিলাম। তালা খোলার আগে রুষার বাগানে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, আর তালা খোলার পরেও বাগানে যায়নি। তবে ওর পা কাটল কিভাবে, আর ওভাবে খামোখা আমাকে মিথ্যেই বা কেন বলল? স্পষ্ট মনে আছে আঙুল দিয়ে গোলাপ গাছগুলো দেখালো পা কাটার কারণ জিজ্ঞাসা করাতে। মাথায় প্রশ্নগুলো ঘুরছিল ঠিকই, কিন্তু উত্তর পাচ্ছিলাম না। লকারে খামটা ঢুকিয়ে তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম। মনে মনে ভাবছিলাম, রুষাকে জিজ্ঞাসা করা কি ঠিক হবে? ভেতর ভেতর কেমন একটা দোটানা চলছিল। শেষ অবধি রুষাকে কিছু বলিনি সকালের ব্যাপারটা নিয়ে, কিন্তু মন থেকে খটকাটাও ঝেড়ে ফেলতে পারিনি। রুষা আজকেও তাড়াতাড়ি শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছিলাম, কিন্তু কেন জানি কিছুতেই ঘুম আসছিল না। কিছুক্ষণ বিছানার মধ্যে এপাশ ওপাশ করে উঠে বসলাম। মোবাইলটা অন করে টাইম দেখলাম, প্রায় 2:45। আমার শোয়ার ঘরের পেছনের দিকে একটা ছোট্ট বারান্দা আছে। বারান্দার ওপারে একটা নিচু বাউন্ডারি ওয়াল, তার ওপারে একটা পতিত জমি। ছোটবেলাতে শুনেছিলাম ওটা নাকি বিজুরাম ধোপার জায়গা ছিল। ঝোপড়া মতো একটা টিনের ঘর করে এখানে থাকতো। সে আমারও জন্মের বেশ কয়েক বছর আগে। পরে কিষানগঞ্জের ওদিকে কিছু জমি জমা কিনে বিজুরাম সেখানেই চলে যায়। পরে শুনেছিলাম ওখানেই মারা গেছিল বিজুরাম। এই জমিটাও অনেক বছর থেকে এভাবেই পড়ে আছে। ঝোপঝাড়, জংলি ফুল, লতানো জংলি গাছে ভরে উঠেছে জায়গাটা। সাপখো পোকামাকড়ের রাস্তা না। জমিটার ওপাশে পচা পুকুর নামে একটা ডোবা আছে। একসময় এই ডোবায় কাপড় চোপড় কাচা ধোয়া করা হতো। এখন অবশ্য এদিকে বিশেষ কেউ আসে না। দরজা খুলে বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। ছিমছাম রাতের ফাঁকা শহর। আজকে ঠান্ডাটা একটু কম। জ্যোৎস্না রাতের আবছায়া অন্ধকার। পোকামাকড়ের চিনচিনে একটা আওয়াজ। দূরে কোথাও একটা পেঁচা ডাকছে। সামনে হালকা কুয়াশায় ঢাকা বিজুরামের জমিটা আলাদা একটা রোমাঞ্চ তৈরি করে মনের ভেতর। ধীরে ধীরে সিগারেটে টান দিচ্ছি, রিং তৈরি করে ছাড়ছি, আর পাশাপাশি মোবাইলে স্ক্রোল করছি। হঠাৎ ঝোপের মধ্যে দিয়ে ভারী কিছু একটা টেনে আনার শব্দ।
মোবাইল থেকে চোখ তুলে তাকালাম সামনের দিকে। কই, কেউ তো নেই। তবে কি ভুল শুনলাম? শীতকালে অনেক দূরের আওয়াজও কাছাকাছি শুনতে লাগে অনেক সময়। মোবাইলে চোখটা নামিয়েছি, আবার সেই আওয়াজ। ঝোপঝাড় দিয়ে একটা ভারী কিছু টেনে আনছে কেউ। শব্দটা ক্রমশ কাছে এগিয়ে আসছে। আমি মোবাইলের লাইটটা বন্ধ করে কান খাড়া করে অন্ধকার বারান্দায় খাপটি মেরে দাঁড়িয়ে থাকলাম দেখার জন্যে। ভেতর ভেতর একটা চাপা উত্তেজনা কাজ করছিল। এদিকে দিনের বেলাতেই বিশেষ কেউ আসে না, এত রাতে তবে কে? চোর টোর নাকি? বেশিক্ষণ অবশ্য আমাকে অপেক্ষা করতে হলো না। অন্ধকারে স্পষ্ট দেখলাম একজন টেনে টেনে কিছু একটা নিয়ে এসে রাখলো মাঠের ওপর। কি টেনে এনে রাখলো সেটাও বুঝতে আমার অসুবিধে হলো না। একটা লাশ, আর যে টেনে নিয়ে আসছে লাশটাকে সে ছোটখাটো পাতলা চেহারার। আবছা চাঁদের আলোয় তাকেও চিনতে বিন্দু মাত্র অসুবিধে হলো না আমার। রুষা। স্পষ্ট বুঝতে পারছিলাম এই শীতেও কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমে উঠেছে। শরীরটা কেমন যেন ঝিমঝিম করছে চাপানো তোর উত্তেজনায়। রুষা এখানে কিভাবে? কি করছে ওই লাশটাকে নিয়ে? ও তো নেহাতি শিশু। তবে কি ওই লোকটাকে খুন করেছে? কেনই বা এসব করছে ও? মনে পড়ল রুষাকে যেদিন পেয়েছিলাম সেদিনও ওর মুখ হাত রক্তে মাখামাখি ছিল, আর ঠিক পরদিনই খুনের খবরটা পাওয়া গিয়েছিল আমাদের পাড়ায়। তবে কি রুষাই? কিন্তু কেন? আর একটা বাচ্চার পক্ষে এত নৃশংসভাবে খুন করা কিভাবে সম্ভব? এত কিছু যখন মাথায় ঘুরছে ঠিক তখনই আমার সামনে যেটা ঘটে গেল তাতে আমার বলার বা ভাবার সব ভাষা হারিয়ে গেল। চোখের সামনে যা দেখছি পুরোটাই ব্যাখ্যার বাইরে। বিজ্ঞান বা যুক্তি কোনোটাই এখানে খাটে না। দেখলাম লাশটাকে মাটিতে ফেলে রুষা প্রথমে ওর মাথাটা টেনে ছিঁড়ে ফেলল। দৃশ্যটা দেখে আমার মুহূর্তে গা গুলিয়ে উঠল। নিজেকে সংযত করে দম বন্ধ করে আছি আমি। মাথাটাকে টেনে ছেঁড়ার পর লাশটাকে দু হাত দিয়ে তুমড়ে মুচড়ে দিল। এইটুকু একটা বাচ্চার গায়ে এরকম পাশবিক জোর কিভাবে? প্লাস্টিকের পুতুলের মতো মুহূর্তে তুমড়ে মুচড়ে চেপটে গেল লাশটা। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। শরীর ঠান্ডা হয়ে আসছে চাপা ভয়ে। দুমড়ানো লাশটার সামনে কিছুক্ষণ হাঁটু মুড়ে বসে কি একটা করল রুষা। তারপর রক্ত মাখানো হাত দুটো দিয়ে মুখ মুছে মাথার চুলগুলো ঠিকঠাক করে নিয়ে টলমল পায়ে টলতে টলতে ধীরে ধীরে হেঁটে কোথায় উধাও হয়ে গেল। আমি বারান্দার দরজা আটকে এপাশের ঘরের ভেজানো দরজার পেছনে উঁকি দিলাম। ঠিক ভেবেছি, রুষার বিছানা ফাঁকা। এবার আমার বুঝতে অসুবিধে হলো না যে এতদিন পাশের ঘর থেকে পায়ের আওয়াজ কিংবা খুটখাট শব্দগুলো কিসের। মাথায় প্রশ্নগুলো ঘুরছিল তখনও। আধা ভেজানো দরজাটা অল্প ফাঁক করে দম বন্ধ করে বসে আছি আমি। ঘাপটি মেরে বসে অপেক্ষা করছি। আমি জানি আমার মন বলছে রুষা এই ঘরেই আবার ফিরে আসবে। কিছুক্ষণ পর দরজার ফাঁক দিয়ে রুষাকে দেখলাম, কিন্তু দরজার গেট তো বন্ধ। ও ঢুকলো কোন দিক দিয়ে ঘরের ভেতর? কোনো আওয়াজ তো পেলাম না। দেখলাম রুষা টলতে টলতে বিছানার সামনে এসে দাঁড়ালো। এদিক ওদিক তাকালো। ও কি বুঝতে পেরেছে যে আমি সবটা জেনে গেছি? রুষা কি আমাকে দেখে ফেলেছে? আমি জানি রুষা বিন্দু মাত্র টের পেলে আমাকে ও ছাড়বে না, মেরে ফেলবে। এইটুকু একটা মেয়ের পক্ষে এরকম নৃশংস পাশবিক কাজ করাও সম্ভব ভাবতেও পারছিলাম না। আমি আরো সাবধানে চুপ করে দম আটকে বসে থাকলাম। শব্দ বলতে ঘড়ির কাঁটার আওয়াজ কানে আসছিল শুধু। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল রুষা। আমি কিছুক্ষণ খাপটি মেরে বসে থাকলাম ও কি করে দেখার জন্যে। তারপর একটা সময় বিছানায় এসে শুয়ে পড়লাম। কিন্তু যে অভিজ্ঞতা হয়েছে আমার আজ রাতে, তাতে দু চোখের পাতা এক করতে পারলাম না বাকি রাতটুকু। একটা চাপা ভয় আর উত্তেজনায় চোখ বুজে জেগে শুয়ে রইলাম। ভোরের দিকে চোখটা একটু লেগে এসেছিল। দিনের আলো মুখে পড়তেই ঘুমটা ভেঙে গেল।
আর ঘুম ভাঙার সাথে সাথেই গত রাতের কথাটা মনে পড়তে গাটা গুলিয়ে উঠল আমার। এখনও বিশ্বাস হচ্ছে না কালকের ঘটনাটা। নিজকে একটা খারাপ স্বপ্ন হলেই হয়তো খুশি হতাম। রুষার মতো ওরকম একটা সরল সাদাসিধে মেয়ের পক্ষে কিভাবে এরকম একটা পাশবিক কাজ করা সম্ভব? যতবার চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠছে, ভেতরে ভেতরে কেঁপে উঠছি আমি। বিছানা থেকে নেমে ভয়ে ভয়ে আস্তে পা টিপে টিপে এগোলাম বসার ঘরের দিকে। দরজাটা ঠিক আগের রাতের মতোই ভেজানো। রুষা কি এখনো ঘুমোচ্ছে? হালকা করে দরজাটা ঠেলতেই চমকে উঠলাম। কোথায় রুষা? খাটিয়াটা পরিপাটি করে গোছানো, কোথাও কোনো ভাঁজ নেই চাদরে বালিশে। কয়েক ঘন্টা আগেও যে এখানে কেউ শুয়েছে সেটা বোঝার কোনো উপায় নেই। বিছানাপাটিতে কোনো দাগ কিংবা এমন কিচ্ছু নেই যেটা থেকে বোঝা যায় যে কিছুক্ষণ আগেও এই বিছানা কেউ ব্যবহার করেছে। গেট বন্ধ, চাবি আমার ঘরে। গেল কোথায় তবে মেয়েটা? সমস্ত ঘরদোর খুঁজলাম, রুষার নাম নিশানা নেই কোথাও। মাথা কাজ করছিল না। কাল রাতে অমন একটা দৃশ্য, আর আজ সকালে একটা জলজ্যান্ত মেয়ে উধাও হয়ে গেল। কোথায় গেল? রুষা কি কিছু টের পেয়েছে? কেনই বা এভাবে উধাও হয়ে গেল? প্রশ্নগুলো মাথায় চট পাকিয়ে বসেছিল। ঠিক এই সময় অমিতের ফোনটা এলো। মর্নিং। হ্যাঁ মর্নিং, বল। শোন, লাশগুলোর বডিতে যে বাংলা অক্ষরগুলো পাওয়া গিয়েছিল সেটা আমি এখানকার একজন ভদ্রলোককে দেখিয়েছিলাম। ওনার সাহিত্যে বেশ ভালো দখল আছে, বুঝলি। উনি একটা অর্থ বের করেছেন অক্ষরগুলো পরপর বসিয়ে একটা শব্দ তৈরি করে। তুই এক্ষুনি একবার আসতে পারবি? পারবো। কোথায়? শ্যামাচরণ স্ট্রিট, চৌমাথায় এসে একটা দোকান দেখবি, ওখানে জিজ্ঞেস করবি পাবলু সাহার বাড়ি কোনটা, দেখিয়ে দেবে। বেশ, কিন্তু যে শব্দটা উনি বের করেছেন সেটা কি, এটুকু তো বল। কঙ্কালি। মানে? আরে আগে তুই আয়, সব বলছি। শোন, দেরি করিস না, হ্যাঁ, জলদি জলদি। অমিত ফোন রাখতে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম শ্যামাচরণ স্ট্রিটের উদ্দেশ্যে। বলি, ধলভূম, ঘাটশিলা, মহুলিয়া, এই জায়গাগুলোর ব্যাপারে কিছু জানা আছে নাকি? পুরনো দিনের একটা বেতের সোফায় বসে আছেন পাবলো সাহা। বয়স আন্দাজ 60-এর কাছাকাছি। ছিপছিপে রাশভারী চেহারা, মাথায় ধবধবে সাদা চুল, মুখের বলিরেখায় আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। ভদ্রলোকের কথা শুনে আমি মাথা নাড়লাম। না, ঠিক জানি না, আপনি বলুন। দেখো, মৃগাঙ্ক, তাই না? তাই তো বলেছিলে নামটা। তা তোমাকে আমি তুমি করেই বলছি। হ্যাঁ, নিশ্চয়ই। অমিত আমাকে লাশের ছবিগুলো দেখিয়েছে, আর লাশে নখ দিয়ে খোদাই করা বাংলা অক্ষরগুলোও দেখেছি। দুটো ক, একটা ঙ, একটা লি, আর একটা আকার। এই অক্ষরগুলো দিয়ে একটাই শব্দ আমার মাথায় আসছে বাপু, সেটা হলো কঙ্কালি। আমি ব্যাখ্যা করছি। কঙ্কালি নামটার পেছনে একটা বড় ইতিহাস আর মিথ আছে। তো সেক্ষেত্রে কেন সেই সিরিয়াল কিলার খামোখা মৃতদেহগুলোর গায়ে কঙ্কালি খোদাই করতে গেল, এই ব্যাপারে আমি অবশ্য কিছু বলতে পারবো না। তবে আমি শুধু এ নিয়ে প্রচলিত মিথটা তোমাদের বলতে পারি মাত্র। হ্যাঁ, বলুন বলুন। তাহলে শোনো, ধারানগরীর বীরবর সিংহের পূর্বপুরুষদের কুলদেবী ছিলেন এই কঙ্কালি। অন্তত কৃষ্ণচন্দ্র দাসের ধলভূম বিবরণীতে সেটাই বলা আছে। তো এই বীরবর সিংহ আর তার রাজপুরোহিত রামদেব দুজনেই এক রাতে একই স্বপ্ন দেখেন। স্বপ্নটা যেমন আশ্চর্যের তেমন অস্বস্তিকরও বটে। ওনারা দেখলেন রাজপরিবারের কুলদেবী কঙ্কালি রেবা নদীর ওদিকে একটা জঙ্গল ঘেঁষা পাহাড়ি গুহায় পড়ে আছেন। দেবী ওদের আদেশ দিলেন সেখান থেকে দেবীকে উদ্ধার করে রাজবাড়িতে স্থাপন করতে। বীরবর সিংহ সেই মতো দেবী কঙ্কালীকে রাজবাড়ির মন্দিরে স্থাপন করে পূজা চালু করলেন।
বীরবর সিংহের 2 ছেলে, বড় ছেলে পৃথ্বী সিংহ আর ছোট ছেলে জগদ্দেও প্রমার। বীরবর সিংহের পর নিয়ম মেনে বড় ছেলে পৃথ্বী সিংহ সিংহাসনে বসেন, আর ছোট ছেলে জগদ্দেও দাদার অধীনে না থেকে রাজপরিবারের কুলপুরোহিতের ছেলে বনমালী উপাধ্যায়কে সাথে নিয়ে নিজের ভাগ্য অন্বেষণ করতে বেরিয়ে পড়েন। প্রথমে বৃন্দাবন, সেখান থেকে কাশী, পুরীর জগন্নাথ ধাম, এভাবেই কাটছিল তার দিন। একদিন স্বপ্নে তিনি ভাগ্যলক্ষ্মীকে দেখতে পেলেন। ভাগ্যলক্ষ্মী স্বপ্নে তাকে সোনার নদীর তীরের ধলভূমে রাজ্য স্থাপন করতে আদেশ দেন। এই ধলভূমের আবার একাধিক শাসক ছিল। তাদের মধ্যে ভাব বনিবনা তো ছিলই না, উল্টে ঝগড়া ঝামেলা ছিল নিত্যকার ব্যাপার। সেই সুযোগকে হাতিয়ার করে পুরো ধলভূম দখল করলেন জগদ্দেও প্রমার। পাশাপাশি নিজের নাম পরিবর্তন করে ধলভূমের নামের সাথে সামঞ্জস্য রেখে নাম নিলেন ধবলদেব। আর জগন্নাথ দর্শনের পর স্বপ্নে ভাগ্যলক্ষ্মীর দর্শন পেয়েছিলেন, তাই নিজের নামের সঙ্গে জগন্নাথ নামটাও জুড়ে দিলেন। তার নতুন নাম হলো জগন্নাথ ধবলদেব। রাজ্য লাভের পর তিনি ছুটলেন ধারানগরীর দিকে। পিতৃভূমিতে পৌঁছে তিনি প্রথম গেলেন তাদের কুলদেবী কঙ্কালীর কাছে। তার কাছে গিয়ে জগদ্দেও অনুরোধ করলেন দেবী কঙ্কালীকে তিনি তার রাজধানী ধলভূমে নিয়ে যেতে চান। দেবীও রাজি হলেন একটা শর্তে। ধারানগরী থেকে ধলভূম পর্যন্ত দেবী কঙ্কালী জগদ্দেও প্রমারের পিছে পিছে যাবেন, কিন্তু পুরো রাস্তায় জগদ্দেও একটি বারের জন্য যেন পেছন ফিরে না তাকান। জগদ্দেও দেবীর এই শর্তে রাজি হলেন বটে, কিন্তু শর্ত রাখতে পারলেন না। যাত্রাপথে একসময় একটা অদ্ভুত আওয়াজ পেয়ে ঘাবড়ে গিয়ে রাজা পেছনে ফিরে তাকান এবং মহুয়া গাছের নিচে তিনি দেবী কঙ্কালীকে দেখে ফেলেন। ব্যাস, দেবীর শর্ত অমান্য করে ফেলেন জগদ্দেও প্রমার। তাই দেবী কঙ্কালীও বলে বসেন দেবী আর এক পাও এগোবেন না। ওই মহুয়া গাছের নিচেই যেন জগদ্দেও দেবীর মন্দির তৈরি করেন। সেই থেকে দেবী কঙ্কালীর কথা মতো সেই জায়গার নাম হয় মহুলিয়া, আর কঙ্কালী নিজের নাম পরিবর্তন করে রাখেন রঙ্কিনী। দাঁড়াও দাঁড়াও, এই ঘটনাটা নিয়ে গোপেন্দ্রকৃষ্ণ বসুর বইতে একটা কাব্যগাথাও আছে, তোমাদের দেখাই। চেয়ার ছেড়ে উঠে গিয়ে বইয়ের শেলফ থেকে একটা বই বের করে এনে পরপর পাতা উল্টাতে থাকলেন ভদ্রলোক। তারপর একটা পাতায় এসে থেমে বললেন, পেয়েছি পেয়েছি, এই দেখো, পড়ে শোনাচ্ছি। উনি পাঠ শুরু করলেন। শব্দ শুনি নরপতি পশ্চাতে ফিরিলা, কঙ্কালী দেবীর মূর্তি দেখিতে পাইলা। মহাবেশে মহাকালী মহুলতলায়, বৃক্ষ অন্তরালে আছে উলঙ্গিনী প্রায়। দেবী বলে নরপতি স্বর পূর্ব কথা, আর না যাইব আমি রহিলাম হেথা। মহুল বৃক্ষের তলে বিশ্রাম আমার, মহুলিয়া নামে গ্রাম হইবে প্রচার। আজি হতে নাম মোর হইল রঙ্কিনী, যাও রাজা এবে তুমি নিজ রাজধানী। পরবর্তীতে জগদ্দেও প্রমারের রাজধানী ধলভূম থেকে ঘাটশিলা স্থানান্তর করা হয়, আর মহুলিয়া, ঘাটশিলা, ধলভূমের একসাথে নাম হয় রঙ্কিনী ভূমি। অনেকক্ষণ বকবক করেছি, দাঁড়াও একটু ভেতরে চা বলে আসি। আমি আর অমিত চুপচাপ বসে আছি। বই থেকে পাঠ শেষ করে পাবলু সাহা উঠে গিয়ে ভেতরে চা বলে এলেন। কিছুক্ষণের মধ্যেই চা বিস্কিট এলো। চা খেতে খেতে ভদ্রলোক বললেন, দাঁড়াও দাঁড়াও, একটু চা খাই, গলাটা ভিজিয়ে নি।
এখন তোমাদের এই সিরিয়াল কিলার কঙ্কালী নাম কেন ব্যবহার করছে সেটা আমি বাপু বলতে পারবো না, কারণ কঙ্কালী থেকেও রঙ্কিনী নামটা বেশি প্রচলিত। এই রঙ্কিনী নিয়ে আর একটা গল্পও কিন্তু প্রচলিত আছে। তোমরা ডাইনটিকরি গ্রামের নাম শুনেছ? আমরা আবার মাথা নাড়ালাম। দাঁড়াও, ভদ্রলোক আমাদের বসতে বলে উঠে গিয়ে ওনার ওই বইয়ের শেলফ থেকে একটা ফাইল মতো বের করে সেখান থেকে খুঁজে খুঁজে একটা পেপার কাটিং বের করলেন। ফাইলেই তো, এই ফাইলেই মনে হচ্ছে আছে। হ্যাঁ, এই তো, এই যে এই যে এই দেখো। পেপার কাটিংটা আমাদের হাতে দিয়ে তিনি বলতে লাগলেন, 27 অগাস্ট 2013 পেপারে লালগড়ের ওখানে ডাইনটিকরি গ্রামের এই পরিত্যক্ত মন্দিরটার ব্যাপারে জানতে পেরে সেখানে পাড়ি দিই। প্রথমে ঝাড়গ্রাম, তারপর সেখান থেকে লালগড়। লালগড় থেকে ডাইনটিকরি অল্পই দূরে। সেখানকার এক স্থানীয় লোকের কাছে গল্পটা শুনেছিলাম। তার বক্তব্য, ডাইনটিকরি গ্রামের এই পরিত্যক্ত মন্দিরে একবার আস্তানা নেয় নররক্তপায়ী রঙ্কিনী। প্রতিদিন সন্ধ্যায় গ্রাম থেকে কেউ না কেউ বোঝাই করে খাবার দাবার ভেট হিসেবে নিয়ে যেত তার জন্য। পরদিন যে লোকগুলো ভেট নিয়ে যেত রঙ্কিনীর জন্য, মন্দিরের সামনে তার লাশ পাওয়া যেত। একবার একজন বাগাল ঠিক করলো সে রঙ্কিনীর জন্য খাবার নিয়ে যাবে। সেই বাগাল দইয়ের বদলে নিয়েছিল চুন, আর মটরের বদলে নিয়েছিল লোহার তৈরি মটর গুলি। আর বাগালের বুদ্ধিতে কাহিল হয়ে রঙ্কিনী নাকি সেই মন্দির ছেড়ে পালিয়েছিল। সেই স্থানীয় ছেলেটা আমাকে নিয়ে গেল মন্দিরটার ওখানে। মাকড়া পাথরের পূর্বমুখী সাদামাটা পীর দেউল, কোনো কারুকাজের বালাই নেই। মন্দিরের ছাদে একটা বড় ফাটল। ওখানকার লোকের বিশ্বাস ওই ফাটল দিয়েই নাকি পালিয়েছিল রঙ্কিনী। আর সেই বাগাল নাকি আসলে ছদ্মবেশে ছিল পীর লোহানী। রঙ্কিনী ডাইনটিকরি থেকে পালিয়ে যায় জাদুগোড়ায়। সেখানে এক ধোপার কাছে তিনি আশ্রয় চাইলেন পীর লোহানীর হাত থেকে বাঁচতে। ধোপা কাপড় চোপড়ের ফাঁকে ওনাকে লুকোনোর ব্যবস্থা করে দিলেন। পীর লোহানী রঙ্কিনীর খোঁজে সেখানে এলো। ধোপা পীর লোহানীর কাছে রঙ্কিনীর কথা অস্বীকার করে। পীর লোহানী সেখান থেকে চলে গেলে রঙ্কিনী নিজ মূর্তি ধারণ করে ধোপার সামনে হাজির হন, আর সেই ধোপাকে ওই অঞ্চলের রাজা করে দেন। ধোপা বা ধবল থেকে ওই অঞ্চলের নাম হয় ধলভূম। পাবলো সাহা একটু থেমে চায়ে চুমুক দিলেন। আমি পেপার কাটিংটা ওনাকে ফেরত দিলাম। উনি ফাইলে পেপার কাটিংটা রাখতে রাখতে বললেন, আবার ফাইলে তুলে রাখি। শোনো, এই রঙ্কিনী যে নররক্ত পিপাসী সেটা কিন্তু রামেশ্বর ভট্টাচার্যের লেখাতেও আমরা পাই। পাবলো সাহা একটা চটি বই বের করলেন সামনের টেবিলে রাখা পেপারের নিচ থেকে। পাতা উল্টাতে উল্টাতে বললেন, কাল অমিত বলার পর এটা নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। দাঁড়াও, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এই যে এই যে পেয়েছি। রামেশ্বর বাবু লিখে গেছেন, মালঝাটা গড়বন্দ মহলা রঙ্কিনী, 1600 রাখাল খেয়ে সেজেছে ডাকিনী। আর একবার বলি, মালঝাটা গড়বন্দ মহলা রঙ্কিনী, 1600 রাখাল খেয়ে সেজেছে ডাকিনী। আবার অধরচন্দ্র ঘটক নামে একজনের লেখাতেও দেখা যায়, গুমাইগড়ের রাজা কল্যাণ রায় দেবী রঙ্কিনীর স্বপ্নাদেশ পেয়ে মালজেঠিয়ায় রাজ্য স্থাপন করে। সেখানে রঙ্কিনী দেবীকে প্রতিষ্ঠা করে তাকে নররক্ত উৎসর্গ করে পূজা দিতেন। একবার নররক্ত না পাওয়ায় রাজা কল্যাণ রায় দেবীর সামনে নিজের আত্মবলিও দিয়েছিলেন। এতক্ষণ শুনছিলাম। পাবলো সাহা থামার পর অমিত বলল, বুঝলাম। তার মানে এই সিরিয়াল কিলিংয়ে খুনি যে কোড নেম বা সাইন ব্যবহার করছে সেটা কঙ্কালী বা রঙ্কিনী। কিন্তু এর থেকে কি প্রমাণিত হয়?
কেনই বা সে এরকম একটা নাম ব্যবহার করছে? সে তো আমি বলতে পারবো না বাপু, মোটিভ তো কিছু একটা আছে, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। আমি আর অমিত পাবলুবাবুকে বিদায় জানিয়ে রাস্তায় এলাম। অমিত আমার সঙ্গে কিছুটা এসে ওর বাড়ির দিকে চলে গেল। আমি অন্য রাস্তা ধরে হাঁটতে লাগলাম। ব্যাখ্যার বাইরে যে কোনো জিনিসের ওপর মানুষ দৈবিক ব্যাপার আরোপ করে জানি, কিন্তু যে ঘটনা খোদ আমার চোখের সামনে ঘটেছে সেটা অস্বীকার করি কিভাবে? পাবলুবাবু বা অমিত কাউকেই কিছু বলিনি, বলার দরকারও নেই, কারণ ওরা কেউ মানতে চাইবে না এসব। পাবলুবাবুর তথ্য অনুযায়ী রঙ্কিনী দেবী বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতেন। তিনি ছিলেন নররক্তপায়ী, আর ডাইনটিকরি গ্রামে যারাই ওই রঙ্কিনী দেবীর কাছে খাবার নিয়ে যেত সবাইকেই পরদিন আধখাওয়া মৃত অবস্থায় পাওয়া যেত মন্দিরটার সামনে। ঘটনাগুলো পরপর মেলানোর চেষ্টা করলাম। এক্ষেত্রে খুনগুলো একটা জায়গায় হয়নি, পরপর কয়েকটা জায়গা খুঁড়ে হচ্ছে। রুষাকেও হঠাৎ করেই পেয়েছিলাম, আর তারপরই আমাদের এলাকায় 3টে খুন, 3টে লোকই দাগি আসামি। লাস্ট খুনটার পরে তো রুষা উধাও। প্রত্যেকটা খুনের ক্ষেত্রে লাশগুলোকে দুমড়ে মুচড়ে মাথা টেনে ছিঁড়ে কোনো না কোনো পরিত্যক্ত মন্দির প্রাঙ্গণে ফেলে রাখা হয়েছে, আর সবশেষে লাশগুলোর গায়ে নখ দিয়ে খোদাই করে লেখা কঙ্কালী। সত্যি কি খুনি কঙ্কালী নামে কোনো কোডনেম বা সাইন ব্যবহার করছে, নাকি রুষা খোদ দেবী রঙ্কিনী? একটা অসম্ভব সম্ভাবনা মাথায় খেলে যেতেই অনুভব করলাম শরীরে একটা চাপা উত্তেজনা বিদ্যুতের মতো খেলে গেল। মানুষ যখন ন্যায় দিতে অপারগ, প্রকৃতির আবদালে হয়তো দেবী রঙ্কিনী ওই খুনিগুলোকে শাস্তি দিয়ে চলেছেন নিজের নিয়মে। হয়তো। রুষা উধাও হয়ে যাওয়ার পর থেকে আশ্চর্যভাবে খুনগুলোও আশেপাশের এলাকা থেকে বন্ধ হয়ে গেল। পুলিশের লোকজন, মিডিয়া, খবরের কাগজগুলো দিন কয়েক মাতামাতি করে ওরাও অন্য ব্রেকিং নিউজ আওড়াতে ব্যস্ত হয়ে পড়ল। ঘটনাটার বেশ কয়েক মাস কেটে গিয়েছে, কিন্তু আমার মাথা থেকে রঙ্কিনী নিয়ে মিথগুলো নামেনি। একবার দিন কয়েকের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে এখান থেকে ঝাড়গ্রাম, তারপর ঝাড়গ্রাম থেকে লালগড়। সেখান থেকে একটা জিপ ভাড়া করে রওনা দিলাম ডাইনটিকরির দিকে। লালগড় থেকে আন্দাজ 5 কিলোমিটার মতো যাওয়ার পর কংসাবতী নদীর বাঁধটা চোখে পড়ল। সেই বাঁধ ঘেঁষেই ডাইনটিকরি গ্রামটা। গলিপথ, মানুষের বাড়ির ভেতরের উঠোন পেরিয়ে যেতে হয় মন্দিরটায়। পাবলুবাবুর মুখে শোনা ঘটনাটা এখানে এক স্থানীয়র মুখেও শুনলাম। সেই নিয়ে গেল আমাকে পথ চিনিয়ে। পূর্বমুখী মন্দিরটা আন্দাজ 20 ফুট মতো উঁচু হবে, আকারেও বিশেষ বড় না, ওই প্রায় 16 বাই 12 ফুটের মতো। পাবলুবাবু ভুল কিছু বলেননি। মন্দিরটা ছাদে একটা বড় ফাটল মতো দেখলাম। এই পথ দিয়েই বীর লোহানির তারা খেয়ে রঙ্কিনী পালিয়েছেন বলে জনশ্রুতি প্রচলিত আছে এখানে। বাবু কিছু দে না, দুদিন ভাত পড়েনি পেটে, কিছু দে না বাবু। পেছন থেকে একটা ডাক শুনে ঘুরে তাকাতেই চমকে উঠলাম। রুষা! রুষা কথা বলতে পারে? আমি তো জানতাম ও বোবা। আমার সাথে তো ইশারায় কথা বলছিল। সেই এক মুখ সারল্য, উস্কো খুস্কো চুল, অবিকল এক। এই মুখ ভোলা যায় না। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। কি বলবো, কি বা বলার মতো আছে বুঝতে পারছি না কিছু। ও কি আমায় চিনতে পারছে না, নাকি চিনেও না চেনার ভান করছে? অনেকগুলো প্রশ্ন চলছিল মাথায়। হঠাৎ রুষার মতো দেখতে বাচ্চা মেয়েটা একটু বিরক্তির সুরে আবার আমাকে বলল, দে না বাবু, কিছু পয়সা যা হয়, খিদে পেয়েছে, দে না কিছু। সম্বিত ফিরল হঠাৎ। বাচ্চাটার চোখের দিকে চোখ রাখতেই কেমন একটা মায়া হলো আমার। ওকে সাথে করে একটা মিষ্টির দোকানে নিয়ে গিয়ে একটু মিষ্টি, পুরি, সবজি খাইয়ে দিলাম। মেয়েটাও বেশ খুশি মনেই চলে গেল। আমার বিস্ময় তখনও কাটছিল না। এতটা ভুল দেখেছি আমি। নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। জায়গাটা ঠিক কোথায় বুঝতে পারছি না। বড় বড় শুকনো ঘাসের ওপর খালি পায়ে হেঁটে চলেছি আমি। শুকনো ডালপালা আর নুড়ি পাথরের খোঁচা লাগছে পায়ে।
একটু থামছি মাঝে মাঝে, আবার হেঁটে চলেছি। চারপাশে এদিক সেদিক থেকে ঝোপঝাড়ের মধ্যে থেকে মাথা তুলে দাঁড়ানো মুড়ো গাছ, গাছগুলো বেয়ে একে একে উপরে উঠে গিয়েছে জংলি লতাপাতা। চারপাশের ঝিঝির ডাক ক্রমশ তীব্র হতে হতে এখন কানে লাগছে। আবছা জ্যোৎস্নায় সামনের দৃশ্যটা অস্পষ্ট। সেই অস্পষ্টতার মধ্যেই আবছা আবছাভাবে দেখতে পাচ্ছি একটা আগুন মতো দাউ দাউ করে জ্বলছে সামনে। আমি ক্রমশ এগিয়ে চলেছি সেদিকে। আগুনটা ক্রমশ সরে আসছে আমার দিকে। আরও কিছুটা এগোতেই এবার সামনের দৃশ্যটা স্পষ্ট হলো। কি আশ্চর্য! আমার সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর ঠিক তার সামনে উঁচু মতো একটা বেদি করা। বেদিটার উপর হাঁটু ভাঁজ করে বসে আছে এক দেবী মূর্তি। সেই দেবী মূর্তি দ্বিভুজা, দুহাতের তালু থেকে ঠিকরে বেরিয়ে আসছে আগুনের ফুলকি। মাথার রুক্ষ কেশরাশি ফুঁসে ফুঁসে উঠছে, জল জল করে চলছে চোখ দুটো। কপালের তৃতীয় নয়ন দিয়ে একটা চোখ ধাঁধানো উজ্জ্বল আলো বেরিয়ে আসছে। সেই নারী মূর্তির সমস্ত শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে। সোনালি আলো যেন সমস্ত শরীর থেকে পিছলে পিছলে পড়ছে। আমার অজান্তেই মুখ দিয়ে একটাই শব্দ বেরিয়ে এলো, কঙ্কালী। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। এবার আমার নিজের হাতের দিকে নজর পড়তেই হাতকে উঠলাম ভয়ে। এতক্ষণ লক্ষ্য করিনি, কিন্তু এবার দেখলাম আমার হাতে একটা খড়গ। এই খড়গটা আমার হাতে এলো কিভাবে? সামনে তাকিয়ে দেখি আগুনটার পাশেই একটা হাঁড়ি কাঠ। চমকে উঠলাম। আগুনের ওপাশ থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি দেবী কঙ্কালীর হাসির আওয়াজ। সেই হাসির মধ্যে কোনো সারল্য নেই, বদলে একটা তীব্র ব্যঙ্গ লুকিয়ে আছে। আমি চোখ তুলে তাকালাম। কোথায় সেই সারল্য? কোথায় সেই মুখ ভরা মায়া মমতা? দেবীর মুখ জুড়ে খেলা করছে একটা চাপা হিংস্রতা, চোখের চাউনিতে একটা পাশবিক নৃশংসতা লুকিয়ে। হঠাৎ আবার হাঁড়ি কাঠের দিকে চোখ পড়তেই আঁতকে উঠলাম ভয়ে। হাঁড়ি কাঠে যে মাথা গুজে আছে তাকে আমি চিনি, অমিত। কিন্তু ও এখানে এলো কিভাবে? কেনই বা ওইখানে হাঁড়ি কাঠে এভাবে? আমি কিছু বলতে যাওয়ার আগেই একটা হিংস্র কণ্ঠস্বর কানে এলো আমার। আমাকে ভেট দিবি না? আয়, আমাকে ভেট দে, আয়। তারপর আবার সেই নৃশংস অট্টহাসি, যেন রাতের ঘুমন্ত আকাশটা ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছে। আমি শিউরে উঠলাম ভয়ে। কিছু বলার বা ভাবার বোধ বুদ্ধি ক্রমশ যেন হারিয়ে ফেলছি ভেতর ভেতর। দেবী ক্রমশ যেন আমাকে কাছে ডেকে নিয়ে যাচ্ছে, আর আমি অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে চলেছি সেদিকে। আয়, আয় আমার কাছে, ভেট দে আমাকে। আমার খিদে পেয়েছে, ভীষণ খিদে। ভেট দিয়ে খিদে মিটিয়ে দে আমার, আয়। ঘুমন্ত শরীরের ভেতর থেকে মুহূর্তে যেন একটা তুবড়ি চলে উঠল আমার। না না, কখনোই না। অমিত কেন এখানে এভাবে হাঁড়ি কাঠে? ওকে ওকে ছেড়ে দাও, ওর কিছু করো না। চুপ! ছেড়ে দেব? কাউকে ছাড়বো না আমি, কাউকে না। একটা শরীর কাঁপানো চিৎকারে আমাকে থমকে থামিয়ে দিল দেবী। হাঁড়ি কাঠে অমিতের শরীরটা ভয়ে ছটপট করছে। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। নিজেকে ভেতর ভেতর ভীষণ অসহায় লাগছে। চারপাশের শান্ত ঝোপঝাড় ভেদ করে হঠাৎ একটা কাসর ঘণ্টার আওয়াজ পেলাম। আওয়াজটা সোজা এসে কানে লাগলো যেন। পেছনে অস্পষ্ট দৃশ্যপট এখন ক্রমশ স্পষ্ট হচ্ছে। দেখলাম একটা পরিত্যক্ত মন্দির। অমিতের দিকে তাকিয়ে শাসিয়ে শাসিয়ে দেবী ওকে বলল, নিজের বাচ্চাটাকে মেরে তো শিক্ষা হয়নি, নিজের বউটাকেও শেষ করলি। আমি জানতাম অমিত অবিবাহিত। ওর একজন প্রেমিকা আছে, নাম শোভনা। বাচ্চা বউকে শেষ করা, এসব কি বলছেন দেবী? এর মধ্যেই হাড়িকাঠ থেকে অমিতের গলার আওয়াজ শুনতে পেলাম। আমি করতে চাইনি, আমি করতে চাইনি।
কিন্তু নিরুপায় ছিলাম, আমাকে করতেই হতো, না হলে কি ধরা পড়ে যেতি শোভনার কাছে, তাই তো? ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। একদম চুপ, একটাও কথা বলবি না। ধমকে উঠলেন দেবী অমিতকে। তারপর অমিতের দিকে তাকিয়ে শাসিয়ে শাসিয়ে বললেন, কলেজ জীবনের প্রথম প্রেম প্রজ্ঞা ভুলবশত তোর কাছে বিয়ের আগেই গর্ভবতী হয়ে যায়। চাপে পড়ে ওকে বিয়েটা তো করলি, তারপর 7 মাসের মাথায় বাচ্চাটাকে খুন করলি, তার 5 মাসের মাথায় প্রজ্ঞাকেও মাথার পেছনে ফুলদানি দিয়ে মেরে মেরে মাটিতে ফেলে গলা টিপে মেরেছি। নেই, ভুল হয়েছে, সব ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। কাতরে উঠল অমিত। আমি এসবের কিছুই জানি না। অফিস কলিগ হিসেবে অমিতের সাথে আমার আলাপ, কিন্তু এত কিছু আমার জানার কথাও না। অমিতও আমাকে কিচ্ছু বলেনি কখনো। আমি পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে আছি দেবীর সামনে। এবার রক্তবর্ণ চোখে আমার দিকে তাকিয়ে দেবী আমাকে বললেন, কিরে, কানে কথা ঢোকেনি? বন্ধুর জন্য খুব দরদ না তোর? ভেট দিবি না আমাকে? খিদে পেয়েছে তো আমার, খেতে দে আমাকে, ভেট দে। আমি অনুভব করলাম আমার হাত দুটো আপনা আপনি ওপরের দিকে উঠে যাচ্ছে ক্রমশ। দু হাতে শক্ত করে ধরা খড়গটা। আমি চাইছি না, তবু আমার চাওয়ার ওপর কিছুই যেন নির্ভর করছে না। আমাকে কেউ চালনা করছে, নিয়ন্ত্রণ করছে। হঠাৎ হাতের খড়গটা সজোরে নেমে এলো হাড়ি কাঠে অমিতের গলায়, সেই সাথে পাশবিক হিংস্র অট্টহাসি। আমি ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলাম। ভোরের আলো মুখে এসে পড়তেই ঘুমটা ভেঙে গেল। ধরপড় করে বিছানা ছেড়ে উঠে এদিক ওদিক দেখতে লাগলাম। ঝাড়গ্রামের গেস্ট হাউস। মনে পড়ল গতকাল ডাইন ডিগ্রি থেকে ঝাড়গ্রাম ফিরতে বেশ সন্ধে হয়ে গিয়েছিল। এখানেই একটা গেস্ট হাউস বুক করা ছিল রাতের জন্য। বাইরে ভোর হয়ে এসেছে। কি যে একটা বিশ্রী স্বপ্নই ছিল এটা ভেবে একটু নিশ্চিন্ত হলাম। কিন্তু স্বপ্ন কখনো এতটা ভয়ানক হয়? এখনো ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে আমার। মোবাইলটা হাতে নিয়ে দেখি অমিতের 4-5টা মিসড কল। এত ভোরে আমি কল ব্যাক করলাম। রিংটা একবার হতেই অমিতের মা ফোন ধরলেন। ভদ্রমহিলার গলায় গভীর শোকের ছোঁয়া অনুভব করলাম আমি। স্পষ্ট শুনতে পাচ্ছি ফোনের ওপাশ থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কাঁপা কাঁপা ভেজা গলায় বললেন, অমিতা নেই মৃগাঙ্ক। গতকাল রাতে তখন সবে ডিনার করে উঠেছি আমরা সবাই। কে একজন বাইরে থেকে ডাকছিল অমিতের নাম ধরে। দেখার জন্য বেরিয়েছিল আমি। তারপর অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে আমি দেখার জন্য বারান্দায় বেরিয়ে দেখি অমিত নেই। সারা রাত জুড়ে অনেক থানা পুলিশ করেছি, কোনো খোঁজ পাইনি। শেষে আজকে ভোরে দত্তবাড়ির বড় ছেলে মর্নিং ওয়াক করতে গেছিল কুয়োরপাড়ের ওদিকটায়। সেখানে ওই একটা পুরো মন্দির আছে না, ঠিক তার সামনে অমিতের বডিটা পাওয়া যায়। এক কোপে গলাটা যেন কেউ কেটে দিয়ে গেছে। মাথাটা দেখি চিনতে পেরেছে ওরা অমিতকে। সব শেষ হয়ে গেল মৃগাঙ্ক, সব শেষ। খুব সংক্ষেপে কথা বলে ফোনটা রেখে দিলাম আমি। দিনের আলো ক্রমশ উজ্জ্বল হচ্ছে আকাশে। যুক্তি বুদ্ধি আর ব্যাখ্যার মাঝে গেস্ট হাউসের ঘরটার ভেতর আমি বোবার মতো দাঁড়িয়ে রইলাম নিষ্পলকভাবে।
শুনছিলেন মৃগাঙ্ক চক্রবর্তীর লেখা গল্প কঙ্কালী। গল্পের কথক সৌভিক, অভি দেবদত্ত, অমিত তমাল, রুষার চরিত্রে ঋৎশিকা, পাবলো সাহা, রূপন দাশগুপ্ত, দোকানি ও পিয়নের চরিত্রে শুভদীপ, অমিতের মা পাপিয়া, পল্লবী দেবস্মিতা এবং কঙ্কালী দেবীর ভূমিকায় পূজা। গল্পের নাট্যরূপ, ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাঁশ গরুর চেঁচানিতে।